হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি প্রকাশ। শনিবারের সন্ধ্যায় অলৌকিক জগতে সবাইকে স্বাগত। মানুষ মারা যাবার পরও যে তার দায়িত্ব থেকে সরে আসে না, তারই উদাহরণস্বরূপ আজকের গল্প। আজ শুনবেন লেখক সুধীন্দ্র সরকারের কলমে ভূতের গল্প। গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ। সকল বিষয়ে সহযোগিতায় পপি ও তিতলি। শুরু করছি সুধীন্দ্র সরকারের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, দুর্ঘটনার রাতে। দাইহাট আর কাটোয়া জংশনের মাঝে গয়া প্যাসেঞ্জার যখন লাইন থেকে ছিটকে গেল, তখন রাত প্রায় 10টা। যাত্রীদের আর্তচিৎকারে জায়গাটার তখন এক ভয়াবহ অবস্থা। ঘুটঘুটে অন্ধকার নির্জন প্রান্তে রক্তমাখা অবস্থায় কুমুদ কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করল। তারপর কোনো রকমে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো। বাহাতটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ভয়ানকভাবে কেটে যাওয়া ছাড়া হাতের হাড়ও ভেঙেছে বোধহয়। অন্ধকারে কামরার ভেতরে কিছু দেখা যাচ্ছিল না। মনে হলো পায়ের তলাতে বোধহয় কোনো মানুষের অচৈতন্য দেহ। স্টেশন এখান থেকে অনেকটা দূর। কুমুদ হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেল। বাহাতটা নাড়াতেই পারছিল না। ডান হাতে কোনো ক্রমে হাতড়ে হাতড়ে কামরার বাইরে এলো। ইতিমধ্যে আরও অনেক যাত্রী কামরার বাইরে বেরিয়ে পড়েছে। তাদের মধ্যে কেউ কেউ ওর মতো আহত, কেউ বা আরও বেশি। কুমুদ ওই পরিবেশে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। হাতের যন্ত্রণা ক্রমাগত বাড়ছিল। রিলিফ ট্রেন কখন আসবে তারও কোনো ঠিকানা নেই। আর আশেপাশের গ্রাম থেকে সাহায্য আসতে হয়তো মাঝরাত গড়িয়ে যাবে। হাঁটতে শুরু করলো কুমুদ। ধানক্ষেত আর মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হবে ওকে। 2 ক্রোশ পথ পেরিয়ে তবেই ও পৌঁছবে শ্রীবাটি গ্রামে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পা চালাতে চেষ্টা করল কুমুদ। মাইলখানেক পথ এবড়ো থেবড়ো ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটার ফলে পা দুটো আর চলতে চাইছিল না। কেমন যেন টলতে লাগলো ওর পা। মাথার মধ্যে কে যেন হাতুড়ি পেটাতে শুরু করেছে তখন। সেই মুহূর্তে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল কুমুদ। সামনে একটা পাকা দোতলা বাড়ি। এমন ফাঁকা মাঠের মধ্যে মাত্র একটা বাড়ি দেখে চমকে যাবারই কথা। তবে এই বাড়িটা দেখে খানিকটা আশার আলো দেখতে পেল কুমুদ। তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল। আর কিছু না হোক ওই বাড়িতে 1 গ্লাস জল নিশ্চয়ই পাওয়া যাবে। বাড়িটার সামনে এসে বাড়তি শক্তি এলো বুকে। বাড়িটার বসত বাড়ি নয়,
ডাক্তারখানা। দরজার উপর ছোট্ট একটা সাইনবোর্ড লেখা দাতব্য চিকিৎসালয়, কিন্তু ডাক্তারখানার দরজা বন্ধ। এত রাতে ডাক্তারবাবুকে কি পাওয়া যাবে? ডাক্তারখানার কাছে কোনো বাড়িও চোখে পড়ল না। দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল বটে, কিন্তু পথ অনেকটা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলে চিৎকার করতে করতে কুমুদ প্রাণপণ শক্তিতে দরজা ধাক্কাতে শুরু করলো। ওর মনে হলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কুমুদ আরো কয়েকবার ধাক্কা মারতে চেষ্টা করলো। তারপরই ওর শরীরটা ডাক্তারখানার দরজার উপরে বিকট আওয়াজ করে পড়ে গেল। গোঙানির মতো বার কয়েক আওয়াজ করে জ্ঞান হারালো কুমুদ। এমন অবস্থায় কেটে গেল বেশ কিছু সময়। কুমুদের যখন জ্ঞান ফিরল, তখনও ভোরের আলো ফোটেনি। সে দেখল একটা ঘরের মধ্যে শুয়ে আছে। ঘরের আসবাবপত্র বলতে খাট, টেবিল, চেয়ার আর একটা বন্ধ আলমারি। দেয়ালে একটা বাঁধানো ফটোগ্রাফ আর বড় কাঠের র্যাকে বিভিন্ন আকারের শিশি বোতলে ভর্তি ঔষধপত্র। টেবিলের উপর হারিকেনের মৃদু আলো জ্বলছিল টিম টিম করে। হঠাৎ এমন একটা অচেনা পরিবেশে নিজেকে আবিষ্কার করে প্রথমটায় হকচকিয়ে গিয়েছিল ও। ধরপর করে উঠে বসলো বিছানায়। বাঁ হাতটায় প্লাস্টার করা, হাতটা গলার সঙ্গে ঝোলানো। আর ঠিক তখনই একটা অচেনা স্বরে চমকে উঠল কুমুদ। কি, কেমন লাগছে এখন? আগের থেকে নিশ্চয়ই অনেকটা ভালো বোধ করছেন? কুমুদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সামনের দিকে। ওর সামনে একজন 25-26 বছরের যুবক। পোশাক দেখে তাকে ডাক্তার বলে মনে হলো। যুবক ডাক্তার এগিয়ে এলো ওর দিকে। কুমুদের হাতের প্লাস্টারে কয়েকবার আঙুল ছুঁয়ে বুক পিঠ ভালো করে পরীক্ষা করলো। তারপর নাড়ি দেখে বলল, যাক, আপনি এখন একদম ঠিক আছেন। আমি এখানে কেন? কি হয়েছিল আমার? সে কি, কিছু মনে পড়ছে না আপনার? ট্রেন অ্যাক্সিডেন্টের পর। ডাক্তারবাবুর কথা শেষ না হতেই কুমুদের চোখের সামনে ভেসে উঠল ট্রেন অ্যাক্সিডেন্টের সেই ভয়াবহ দৃশ্য। ও চকিতে নিজের প্লাস্টার করা হাতটা চেপে ধরল, নাড়ালো কয়েকবার। আশ্চর্য, যন্ত্রণার বিন্দুমাত্র অনুভূতি নেই। যুবক ডাক্তারকে এতক্ষণ ওর কৃতজ্ঞতা জানানো উচিত ছিল। একেবারে ভুলে গিয়েছে সব। লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল কুমুদের। তারপর সে বলল, আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, কিছু মনে ছিল না আমার। ক্ষমা টমার কথা কি বলছেন? অন্ধকারে পথ চিনে আসতে পেরেছিলেন বলেই না ঠিকমতো চিকিৎসাটা করতে পারলাম। তা ঠিক, কিন্তু আপনার ফিসটা? টাকা পয়সা এখানে লাগে না, এটা দাতব্য চিকিৎসালয়। আমি তাহলে এখন উঠি? আমাকে আবার সেই শ্রীবাটি গায়ে যেতে হবে তো। আগে সকাল হোক, বাকি রাতটুকু এখানে বিশ্রাম করে তারপর যাবেন। হারিকেনের সেই ঝাপসা আলো আধারিতে ডাক্তারবাবু বন্ধ আলমারির দিকে এগিয়ে গেল। কুমুদ আর কোনো কথা বললেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানলার বাইরে দিকে তাকালো কুমুদ।
তখনও তারা দেখা যাচ্ছিল আকাশে। কুমুদ শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল ওর। যে নিঃস্বার্থ সেবার নিদর্শন যুবক ডাক্তারটি দেখালেন তা তুলনাহীন। কিন্তু ডাক্তারবাবুর নামটা যে জানা হলো না। হঠাৎ কোথায় গেলেন উনি? ঘরের দরজায় খিল লাগানো, খিড়কি দরজা বন্ধ। কুমুদ কয়েকবার ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকলো, কোনো সাড়া পেল না। ঘরের মধ্যে এদিক ওদিক দেখল, কিন্তু কোথাও তার হদিশ নেই। ক্লান্তিতে চোখ বুজে আসছিল ওর। আর জেগে থাকতে পারল না কুমুদ। ভোর হতে না হতেই হইচই পড়ে গেল গ্রামে। ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গায়ের সব লোক তখন ছুটছে রেল লাইনের ধারে। হঠাৎ কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল কুমুদের। আগের চেয়ে ওর শরীর অনেকটা সুস্থ। বাঁ হাতের প্লাস্টার শুকিয়ে খটখটে হয়ে গেছে। খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল ও। ডান হাতে খিল খুলে দেখল বাইরে একজন মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। এক নজর দেখলেই কুমুদ বুঝতে পারল আগত ভদ্রলোক একজন ডাক্তারবাবু। ভদ্রলোক অবাক চোখে কুমুদের পা থেকে মাথা অবধি একবার দেখল। ভদ্রলোকের হাতে একটা চামড়ার ডাক্তারি ব্যাগ। ডাক্তার ভদ্রলোক বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি করে এলেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে দেখেছি বলেও তো মনে হচ্ছে না। কাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্টের পর এখানে এসেছিলাম। বাঁ হাতটা ভেঙে গিয়েছিল। এখানে যে ডাক্তারবাবু ছিলেন তিনি আমার হাত প্লাস্টার করে রাতটুকু বিশ্রাম নিতে বলেছিলেন। ডাক্তারবাবু? আমি ছাড়া অন্য কোনো ডাক্তার তো এখানে নেই। আর কম্পাউন্ডার যিনি আছেন তিনি তো কাল রাতে আমার সঙ্গে গিয়েছিলেন। এতক্ষণ হয়তো উনি সদর হাসপাতালে অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিতে পৌঁছে গেছেন। তাহলে তাহলে উনি কে ছিলেন? ডাক্তারবাবু কুমুদকে খাটে বসালেন। হাতের ব্যাগটা টেবিলে রেখে জিজ্ঞাসা করলেন, যিনি আপনাকে ট্রিটমেন্ট করেছিলেন তিনি কি এই ঘরের তালা খুলেছিলেন? সে কথা তো বলতে পারবো না। আমি এখানে পৌঁছাতেই জ্ঞান হারাই। তারপর কি হলো? জ্ঞান যখন ফিরল দেখলাম এই খাটে শুয়ে হাত প্লাস্টার করা। যিনি প্লাস্টার করেছিলেন তাকে কি আপনি দেখেছিলেন? হ্যাঁ, জ্ঞান ফেরার পর উনি আমাকে পরীক্ষা করেছিলেন, তখন দেখেছিলাম। পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর আর দেখিনি ওকে। উনি আমাকে একলা ফেলে কোথায় চলে গেলেন। কত ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আশ্চর্য ব্যাপার। এই গায়ে ভাঙা হাত জোড়া দিতে পারে এমন লোক আছে বলে তো শুনিনি। কেমন দেখতে ছিলেন ডাক্তারটি? 25-26 বছর বয়স হবে। চেহারাও বেশ ভালো, লম্বা চওড়া, মুখে চাপ দাড়ি। সত্যি অমন ভদ্রলোক জীবনে দুটো দেখিনি আমি। ট্রিটমেন্ট করলো, অথচ একটা পয়সা নিলেন না আমার থেকে। বললেন এটা দাতব্য চিকিৎসালয়। ডাক্তারবাবু কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলেন। উনি কিছুতেই ভাবতে পারছিলেন না কে সেই ডাক্তার যে দরজার তালা খুলে
চিকিৎসা করবার সাহস রাখে। এই গায়ের কোনো ছেলে কি তবে ডাক্তারি পড়ছে? তাই বা কি করে হয়? গায়ের সকলে আমাকে শ্রদ্ধা ভক্তি করে, আর এই সুখবরটা কেউ জানাবে না? গয়া প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্টের খবর শুনে মানবিকতার খাতিরে আমাকে দৌড়াতে হয়েছিল আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করবার জন্য। রেলের রিলিফ ট্রেন এলো সেই ভোরবেলা, না হলে আরও কত আগে ফিরতে পারতাম। চাক্ষুষ দেখতে পেতাম যুবক ডাক্তারটি গেল কোথায়। এই লোকটা বানানো গল্প বলছে না তো? কোনো বদ মতলবে ঘরে ঢোকেনি তো? এদিকে লোকটার চেহারা আর জামা কাপড়ের রক্ত দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে। কুমুদ চুপচাপ বসেছিল। হঠাৎ দেওয়ালে টানানো ফটোগ্রাফের দিকে চোখ পড়তেই চমকে উঠল। চিৎকার করে ছবির দিকে আঙুল তুলে বলল, ওই তো সেই ডাক্তারবাবু। সম্মিত ফিরে পেয়ে ডাক্তারবাবু চমকে উঠলেন। কই দেখি। তারপর ছবির দিকে তাকিয়ে চমকে উঠে বললেন, ও এসেছিল। আপনি আপনি ঠিক দেখেছিলেন তো? কুমুদ মাথা নেড়ে সায় দিল। দ্রুত বুক ওঠানামা করতে শুরু করলো ডাক্তারবাবু। কিন্তু ডাক্তারবাবুর চাহনি হঠাৎ কেমন ঘোলাটে হয়ে গেল। বন্ধ আলমারির দিকে তাকিয়ে ফিস করে বলে উঠল, অসম্ভব, অসম্ভব। এটা কি করে সম্ভব? তারপর কুমুদের কাঁধে দু হাত রেখে উত্তেজিতভাবে বলল, ঠিক বলছেন আপনি? ছবিতে যাকে দেখছেন সেই এসেছিল? কুমুদ ছবিটা আর একবার দেখে নিশ্চিত হলো এবং বিনয়ীভাবে বলল, অমন ভদ্রলোকের নামে কি আমি মিথ্যা বলতে পারি? অজ্ঞান অবস্থা থেকে তুলে এনে উনি যেভাবে আমার চিকিৎসা করলেন তা কি আমি জীবনে ভুলতে পারি? ডাক্তারবাবু বোবার মতো নিশ্চুপ। কুমুদ ফের জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলুন তো, ছবিটা কার? ডাক্তারবাবু কড়িকাঠের দিকে তাকিয়ে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, সত্যি যদি ও এসে থাকে আর সচক্ষে দেখে থাকে ওর কথা আমি রেখেছি, তাহলে এতদিনের পরিশ্রম আমার সার্থক। এতদিন কাউকে যে কথা বলতে পারিনি, আজ আপনাকে সেই কথা বলছি। আমার কাছে বড় মর্মান্তিক ঘটনা। ডাক্তারবাবু কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলেন, বছর 30 আগের কথা। সিরাজুল আর আমি একই সঙ্গে ডাক্তারি পড়তাম। দুজনে ছিলাম অভিন্ন হৃদয় বন্ধু। কলেজের ছাত্র ছাত্রী মহলে ছিল খুব পপুলার। ওর জীবনের ধ্যান জ্ঞান ছিল অসহায় মানুষের সেবা করা। ডাক্তারি পড়তে পড়তে নিজের পকেট খরচা থেকে গরিব মানুষের চিকিৎসা করত। ওষুধপাতি পথ্যি সব কিছু কিনে দিত। ওর খুব ইচ্ছা ছিল ভবিষ্যতে আমরা দুজনে কোনো গ্রামে গিয়ে দাতব্য চিকিৎসালয় খুলি, যেখানে যেখানে বিনা খরচে গ্রামের গরিব মানুষরা চিকিৎসা নিতে পারবে। কিন্তু কি যে হলো, ঘটনাটা হঠাৎই ঘটে গেল। মাত্র 3 দিনের জ্বরে সিরাজুল চলে গেল আমাদের ছেড়ে। ডাক্তারি শাস্ত্রের কোনো বিদ্যাই ওকে বাঁচাতে পারল না। তখন আমরা 4th ইয়ারে পড়তাম। ডাক্তার হওয়া হলো না সিরাজুলের। কলেজে এমন
কোনো স্টুডেন্ট ডাক্তার ছিল না যে ওর জন্য চোখের জল ফেলেনি। কথা বলতে বলতে চোখ ছলছল করে উঠল ডাক্তারবাবুর। শিরশির করে উঠল কুমুদের গোটা শরীর। ও আর চোখে একবার হাতের প্লাস্টারের দিকে তাকালো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনো স্বর বের হলো না ওর গলা দিয়ে। ডাক্তারবাবুর রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে ফের বললেন, ওর মতো মানসিকতা আমি আর কোনো মানুষের মধ্যে দেখিনি। মৃত্যুর কয়েক মিনিট আগে আমাকে দু হাত ধরে অনুরোধ করেছিল ওর কঙ্কালটা যেন ডাক্তারি ছাত্রদের ব্যবহারের জন্য কাজে লাগাই। সিরাজুলের মৃত্যুর বছরখানেক পরে আমি ওর কবর থেকে কঙ্কালটা চুপি চুপি তুলে এনেছিলাম বটে, কিন্তু কোনো হসপিটালে দিইনি। বন্ধুপ্রীতি আমাদের দুজনকে কখনো কাজ ছাড়া করতে পারিনি। এই দাতব্য চিকিৎসালয়ে ওকে লুকিয়ে রেখেছি আমি। ভয়ে শিউরে উঠল কুমুদ। ডাক্তারবাবু ধীর পায়ে বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন। আলমারির পাল্লা খুলে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কুমুদ উকি মেরে দেখল আলমারির মধ্যে একটা কঙ্কাল আংটায় ঝোলানো রয়েছে। কঙ্কালটা চোখে পড়তেই ঠকঠাক করে কেঁপে উঠল ও। মনে হলো শির দাঁড়াবে, একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বো বো করে ঘুরতে লাগলো মাথা। পা দুটো হঠাৎ ভারী হয়ে গেল। বিড়বিড় করতে করতে ফের জ্ঞান হারালো কুমুদ।